হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে ভালো আছো। এবার শেখো বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক দিন পর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বিপিএসসি টায়ার 4.0 পরীক্ষা প্রস্তুতির জন্য একটি প্রিভিয়াস ইয়ারের বাছাই করা 30টি প্রশ্নের একটি সেট, যেগুলি বাংলা ব্যাকরণ থেকে এসছে। প্রতিটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বিপিএসসি টায়ার 4.0 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকে অবশ্যই পুরো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজন হলে খাতায় নোট করে রাখবে, কারণ বিপিএসসিতে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসবে। তাই চলো আর দেরি না করে শুরু করি আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় বিহার পিএসসি অর্থাৎ বিপিএসসি টায়ার 4.0 পরীক্ষার জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আলোচনা, বিশেষ করে 9-10 লেভেলের যে প্রশ্নোত্তর প্রিভিয়াস ইয়ারের সেখান থেকে বাছাই করা 30টি ব্যাকরণ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব আজকের ক্লাসে। চলো দেখে নিই প্রথম প্রশ্নটি। প্রথম প্রশ্নে রয়েছে, গ্রামে গ্রামে সেই বার্তাটি রটে গেল ক্রমে। এখানে গ্রামে গ্রামে কোন কারক? গ্রামে গ্রামে হলো অধিকরণ কারক, কারণ অধিকরণ কারককে আমরা দেখেছি কোথায় বোঝালে অধিকরণ কারক হয়, এবং যেহেতু পরপর দুবার গ্রামে গ্রামে রয়েছে তাই এটি কিন্তু অধিকরণে বিপসা। আমাদের বিপিএসসি পরীক্ষায় আমাদের যে অপশানগুলো থাকবে সেখানে কিন্তু আমাদের 4টা অপশান দেওয়া থাকবে, তার মধ্যে 2টি থাকবে প্রশ্নোত্তর এবং একটি থাকবে এদের মধ্যে একটিও নয়, এবং একটি থাকবে এদের মধ্যে একাধিক। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যেটি সঠিক, অর্থাৎ ভালো করে অপশানগুলো পড়ে নিয়ে দেখতে হবে একাধিক উত্তর হবে কি না। যদি একাধিক উত্তর হয় তাহলে আমাদের একাধিক উত্তরটি নির্বাচন করতে হবে, না হলে সঠিক প্রশ্নটি নির্বাচন করতে হবে। আমাদের কিন্তু এই বিষয়টি প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। তাহলে চলো এরপর দেখে নিই পরের প্রশ্নটি। ছায়াঘেরা হলো ড্যাশ সমাসের উদাহরণ। ছায়াঘেরা হলো করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। করণ তৎপুরুষ সমাসে আমরা দেখেছি ছায়াঘেরা যদি আমরা ব্যাস বাক্য ভাঙি তাহলে হবে ছায়া দ্বারা ঘেরা বা ছায়া দিয়ে ঘেরা, তাকে আমরা ছায়াঘেরা বলছি, এবং এই ছায়াঘেরা হলো একটি করণ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপর 3 নম্বর প্রশ্ন। বাক্যে শব্দ ও ধাতুর শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি দ্বারা পদের সংখ্যা প্রকার সম্বন্ধ বুঝতে পারা যায় তাকে কি বলে? এটি হলো ব্যাকরণের একটি সংজ্ঞামূলক, অর্থাৎ আমাদের ব্যাকরণ থেকে যে সংজ্ঞাগুলো রয়েছে সেখান থেকে প্রশ্নটি এসছে, এবং এর উত্তর হবে তাকে নির্দেশক বা বিভক্তি বলে। এখানে কিন্তু একাধিক উত্তর আমাদের নির্বাচন করতে হবে। এরপর 4 দাগের প্রশ্ন। উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে কি বলা হয়? উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে আমরা উপমান কর্মধারয় সমাস বলি। আমরা দেখেছি কর্মধারয় সমাসের যে শ্রেণীবিভাগ রয়েছে সেখানে উপমান কর্মধারয় সমাসের মধ্যে প্রথমে থাকবে উপমান এবং তারপর থাকবে তার সাধারণ বাচক পদ, এবং তাদের মধ্যে যে সমাসটা হয় তাকে আমরা বলবো উপমান কর্মধারয় সমাস। এরপর 5 দাগের প্রশ্ন। তুমি পদটিতে বিভক্তি যুক্ত হলে কি কি পদ তৈরি হতে পারে? তুমি একটি সর্বনাম পদ, এবং এই পদটি যদি বিভক্তি যুক্ত হয় তবে তোমার, তোমরা, তুই, তোর, তোরা ইত্যাদি পদগুলো কিন্তু গঠিত হতে পারে। এরপর 6 দাগের প্রশ্ন। বুলবুলিতে ধান খেয়েছে, এখানে কোন কারক হয়েছে? অর্থাৎ কারক এবং বিভক্তি দুটোই বলতে হবে। এখানে কর্তৃকারক এবং তে বিভক্তি হয়েছে। যদি আমরা প্রশ্ন করি কে ধান খেয়েছে, আমরা সহজেই কিন্তু উত্তর পেয়ে যাই বুলবুলিতে ধান খেয়েছে, এবং কে দিয়ে প্রশ্ন করলেই কিন্তু আমরা কর্তা খুঁজে পাই। তাই এখানে বুলবুলিতে এটি হলো কর্তৃকারক এবং বিভক্তি হলো তে বিভক্তি। এরপর 7 দাগের প্রশ্ন। বাঘে বলদে এক ঘাটে জল খায়,
এখানে বাঘে বলদে হলো ড্যাশ কর্তা, উত্তর হবে সহযোগী কর্তা। কেউ কিন্তু ব্যতিহার করবে না, কারণ এটি ব্যতিহার বোঝায়নি। ব্যতিহার বোঝাতে গেলে অবশ্যই দুটি কর্তার মধ্যে পারস্পরিকতার সম্পর্ক বোঝাবে। এখানে কিন্তু সহযোগী অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি হলো সহযোগী কর্তা। এরপর 8 দাগের প্রশ্ন, কাঁঠালের আমসত্ত্ব বাক্যে সম্বন্ধ হলো ড্যাশ। অর্থাৎ আমরা বাক্যে যখন কাঁঠালের আমসত্ত্ব কথার ব্যবহার করি তখন কোন সম্বন্ধে আমরা এটা প্রয়োগ করে থাকি? উত্তর হবে অসম্ভব সম্বন্ধটাকে প্রকাশ করার জন্য আমরা এই প্রবাদটাকে তুলে ধরি। অর্থাৎ কাঁঠালের আমসত্ত্ব যেমন হয় না, এটি একটি অসম্ভব, ঠিক তেমনি এরকমই কোনো অসম্ভব বিষয়কে তুলে ধরার সময় আমরা বাক্যের সঙ্গে কাঁঠালের আমসত্ত্বটা জুড়ে দিই। এরপর 9 দাগের প্রশ্ন, এ কথা শুনে তিনি হাসলেন, এখানে কোন ক্রিয়া হয়েছে? এ কথা শুনে তিনি হাসলেন, হাসলেন একটি অবশ্যই ক্রিয়াপদ এবং এই ক্রিয়াটি একটি সমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াটি একটি বাক্যকে সম্পন্ন করতে সাহায্য করেছে বা শেষ করেছে এবং সঠিক অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি হলো একটি সমাপিকা ক্রিয়া। এরপর 10 দাগের প্রশ্ন, ফুটন্ত দুধ হলো ড্যাশ বিশেষণ। আমরা জানি যদি কেমন দিয়ে প্রশ্ন করা হয় তাহলে বিশেষণ পাওয়া যায়, যেমন কেমন দুধ, উত্তর আসবে ফুটন্ত দুধ, কিন্তু দুধের অবস্থাটা হচ্ছে ফুটন্ত। দুধটা কেমন নাকি ফুটন্ত, অর্থাৎ তার অবস্থা বোঝানোর জন্য এটি হয়েছে অবস্থাবাচক বিশেষণ। বিশেষণের যে শ্রেণীবিভাগগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি সেই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকেই ভালো করে দেখে নেবে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এরপর আমরা দেখিনি 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে বলা হয়েছে তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, এখানে কোন কারক হয়েছে? তিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত, এখানে বিষয়াধিকরণ কারক হয়েছে। আমরা জানি যখন কোনো বিষয়কে বোঝাই তখন আমরা তাকে বিষয়াধিকরণ কারক বলি এবং এখানে এই উত্তরটি হবে বিষয়াধিকরণ কারক, বা যদি শুধু অধিকরণ কারক থাকতো তাহলে তা উত্তরটা কিন্তু আমরা অধিকরণ কারকেই করতাম। এরপর 12 দাগের প্রশ্ন, বাক্যে ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্বন্ধ তাকে কি বলে? বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্বন্ধ তাকে কারক বলা হয়। আমরা কারকের সংজ্ঞাগুলো যদি পড়ে থাকি তাহলে এই প্রশ্নটি কিন্তু সহজেই করতে পারবো। আজ একটা সংজ্ঞা যেখানে আমরা জানি বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের একটা সম্পর্ক রয়েছে, তাকে আমরা কারক বলি। এরপর রাজা ও বাদশা এটি কি ধরনের দ্বন্দ্ব? রাজা ও বাদশাহ এটি হলো দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের যে শ্রেণীবিভাগ রয়েছে সেখানে আমরা দেখেছি দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব, দুটি সর্বনাম পদের দ্বন্দ্ব, এমনকি দুটি সমার্থক, দুটি বিপরীতার্থক, এরকম ধরনের দ্বন্দ্ব কিন্তু ভাগ রয়েছে। এটি কিন্তু দুটি সমার্থক শব্দের দ্বন্দ্বের উদাহরণও হবে এবং অপরদিকে এটি দুটি বিশেষ্য পদের দ্বন্দ্ব হতে পারে। এরপর 14 দাগের প্রশ্ন, প্রত্যঙ্গ কোন ধরনের সমাসের উদাহরণ? প্রত্যঙ্গ হলো অব্যয়ীভাব সমাসের উদাহরণ। অব্যয়ীভাব সমাস কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে যার প্রথম পদটা হবে অব্যয় এবং তারপর হবে বিশেষ্য পদ। এখানে অব্যয়ীভাব সমাসে প্রত্যঙ্গ যদি আমরা ব্যাস বাক্যে ভেঙে থাকি তাহলে দেখব ক্ষুদ্র অঙ্গকে আমরা প্রত্যঙ্গ বলি এবং এটি হলো অব্যয়ীভাব সমাস। এরপর 15 দাগের প্রশ্ন, রবীন্দ্র জয়ন্তীর ব্যাস বাক্য নির্ণয় করলে কি হবে? রবীন্দ্র জয়ন্তী ব্যাস বাক্য নির্ণয় করলে হবে রবীন্দ্রনাথের জন্মদিনের যে অনুষ্ঠান বা রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান তাকে রবীন্দ্র জয়ন্তী বলা হয়। অর্থাৎ এটি হলো একটি মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপর 16 দাগের প্রশ্ন, দ্বীপযুক্ত লোক সমান দুর্লোক। সন্ধি থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে এবং আমরা দেখেছি বিহার স্টেট থেকেও কিন্তু সন্ধি থেকে প্রশ্ন এসেছে। বিশেষ করে সন্ধির যে সূত্রগুলো রয়েছে এবং সন্ধির যে ভাগগুলো রয়েছে, বিশেষ করে নিপাতনে সিদ্ধ সন্ধি, এই বিষয়গুলো কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ এখান থেকে কিন্তু বেশি প্রশ্নগুলো এসে থাকে। এখানে দ্বীপযুক্ত লোক সমান দুর্লোক, এটি হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এরপর 17 দাগের প্রশ্ন, চ হইতে ম পর্যন্ত যে কোনো বর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে কি হয়? অর্থাৎ এটি একটি সন্ধির সূত্র।
সন্ধির সূত্রতে বলা হয়েছে যে চ হইতে ম পর্যন্ত যে কোনো বর্ণ পরে থাকলে পূর্বপদের অন্তঃস্থিত ম স্থানে কি হয়? উত্তর হবে পরবর্তী বর্গীয় বর্ণটির পঞ্চম বর্ণ হয়, অর্থাৎ পরবর্তী যে বর্গীয় বর্ণটা আমরা পাবো তার পঞ্চম বর্ণ হবে। এটি কিন্তু বামনদেব চক্রবর্তীর বই থেকে হুবহু তুলে দেওয়া একটা প্রশ্নোত্তর। এরপর 18 দাগের প্রশ্ন, নিত্য পুংলিঙ্গের একটি উদাহরণ দাও। লিঙ্গ থেকে কিন্তু আমরা দেখেছি বিহার স্টেট পরীক্ষাতে দুটো প্রশ্ন ছিল লিঙ্গ থেকে প্রশ্ন। তো লিঙ্গ থেকে আমাদের কিন্তু প্রশ্নগুলো সহজ মনে হলো, কিন্তু আমরা অনেক সময় দেখে এসেছি অনেকেই ভুল করে দিয়ে এসেছি পরীক্ষার সময়। তাই লিঙ্গ থেকে প্রশ্নগুলো করার সময় একটু ভেবে চিন্তে করতে হবে। নিত্য পুংলিঙ্গের উদাহরণ হিসেবে আমরা দেখে নিচ্ছি কবিরাজ, কুস্তিগীর, ঢাকি এবং ঢুলি। এগুলো হলো নিত্য পুংলিঙ্গ, অর্থাৎ এই পদগুলোর দ্বারা কোনোদিনই কোনো স্ত্রী জাতিকে বোঝায় না, এটি সবসময় পুরুষকেই বোঝায়। তাই এগুলো হলো নিত্য পুংলিঙ্গের উদাহরণ। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কবিরাজ, কুস্তিগীর, ঢাকি এবং ঢুলি। এরপর 19 দাগের প্রশ্ন, দয়ার সহিত বর্তমান এটি সমাসবদ্ধ পদটি কি হবে? অর্থাৎ ব্যাসবাক্য যদি হয় দয়ার সহিত বর্তমান, তাহলে এর সমাসবদ্ধ পদটি হবে সদয়। অর্থাৎ সদয় হলো একটা সহার্থক বহুব্রীহি, যার ব্যাসবাক্য হবে দয়ার সহিত বর্তমান, তাকে আমরা সদয় বলি। এরপর দেখে নিই 20 দাগের প্রশ্ন। 20 দাগের প্রশ্নে রয়েছে আসমুদ্র হিমাচল। এই আসমুদ্র হিমাচল এই যে সমাসবদ্ধ পদটি, এটি কোন ধরনের সমাস? আমরা সমাসের যে ভাগগুলো রয়েছে সেখানে দেখেছি অব্যয়ভাব সমাসের এই উদাহরণটি কিন্তু পরীক্ষায় বারবার এসছে। আমরা যদি বিহার স্টেট পরীক্ষার দিকে নজর রাখি তাহলে দেখব সেখানে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, এবং অর্থাৎ এটির সঠিক উত্তর হবে আসমুদ্র হিমাচল হলো একটি অব্যয়ভাব সমাস। এরপর 21 দাগের প্রশ্ন। 21 দাগে বলা হয়েছে যে সমাসে পূর্বপদ অব্যয় এবং পরপদ বিশেষ্য তাকে কোন সমাস বলে? আমরা এর আগেও দেখেছি সমাস থেকে কিন্তু সংজ্ঞা ধরনের প্রশ্ন, সংজ্ঞামূলক প্রশ্ন এসেছে, অর্থাৎ কারকের সংজ্ঞা বা বিভক্তির সংজ্ঞা বা সমাসের সংজ্ঞা কিন্তু এসছে। এখানেও একটা সমাসের শ্রেণীবিভাগ অব্যয়ভাব সমাস, তার কিন্তু শ্রেণীবিভাগ হিসেবে প্রশ্ন এসেছে, অর্থাৎ এটা সঠিক উত্তর হবে অব্যয়ভাব সমাস। কারণ আমরা জানি অব্যয়ভাব সমাসের প্রথম পদটা হয় অব্যয় এবং পরের পদটি হয় বিশেষ্য, এবং অব্যয় এবং বিশেষ্য পদ মিলে যে সমাসটা হয় তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। এরপর 22 দাগের প্রশ্ন। 22 দাগের প্রশ্নে বলা হয়েছে বাংলায় বচন হলো ড্যাশ। বাংলায় বচন হলো দুটি, একবচন এবং বহুবচন। অনেক সময় আমরা প্রশ্নটা ভুল করে এসেছি, বাংলায় বচন 3টে করে এসেছি, কিন্তু বাংলায় বচন হলো দুটি, সংস্কৃতে হলো 3টি। সংস্কৃতে রয়েছে একবচন, দ্বিবচন এবং বহুবচন, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাংলায় বচন হলো দুটি, একবচন এবং বহুবচন। এরপর 23 দাগের প্রশ্ন, তুমি না এলে আমি যাব, এটি জটিল বাক্যে রূপান্তর করলে কি হবে? যদি তুমি না এসো তবে আমি যাব। এই বাক্যে যদি সাপেক্ষ শব্দজোড়া হিসেবে যদি তবে যুক্ত করা হয় তবে কিন্তু বাক্যটি জটিল বাক্যে পরিণত হবে। তাই উত্তরটি হবে যদি তুমি না এসো তবে আমি যাব। এরপর 24 দাগের প্রশ্ন, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না, এটি সরল বাক্যে করলে কি হবে? বাক্যটি রয়েছে জটিল বাক্যে, এবং জটিল বাক্য থেকে যদি সরল বাক্য আমরা করি তাহলে দেখেছি সরল বাক্যের যে শর্তগুলো সেখানে আমরা দেখেছি একটা মাত্র উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র বিধেয় থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে। তাই এটির সরল বাক্যে করলে হবে চলন্ত গাড়িতে উঠতে যেও না, অর্থাৎ সঠিক উত্তরটি হবে চলন্ত গাড়িতে উঠতে যেও না। এরপর 25 দাগের প্রশ্ন, স্তুতি শব্দের বিপরীত শব্দ কি? স্তুতি শব্দের বিপরীত শব্দ হলো নিন্দা করা। বিহার স্টেট পরীক্ষাতেও আমরা কিন্তু দেখেছি অনেকগুলো বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে। তাই প্রত্যেককেই বলবো তোমরা অবশ্যই বিপরীত শব্দ থেকে কিন্তু সহজ সহজ প্রশ্ন দেখে অনেকেই ভুল করে এসো, কিন্তু তোমাদের ভালো করে বিপরীত শব্দগুলো কিন্তু পড়ে আসতে হবে, যাতে পরীক্ষায় কিন্তু তোমরা সঠিক অ্যান্সারটা করে আসতে পারো। এরপর দেখে নিই 26 দাগের প্রশ্ন,
শুদ্ধ শব্দটি কোনটি? অর্থাৎ এরকম ধরনের কিন্তু প্রশ্ন থাকবে। তিনটে শব্দ দেওয়া আছে বাল্মীকি বানান, প্রথমে বয়াকার লয়ময় রস্বই কয় দীর্ঘই, নাকি বয়াকার লয়ময় দীর্ঘই কয় রস্বই, নাকি বয়াকার লয়ময় রস্বই কয় রস্বই। সঠিক হবে মাঝেরটি, অর্থাৎ বয়াকার লয়ময় দীর্ঘই কয় রস্বই। এটি হলো সঠিক উত্তর বা সঠিক বানান। এরপর 27 দাগের প্রশ্ন, কটি এবং কোটি এর অর্থ কী? কোটি শব্দের অর্থ কোমর এবং কোটি শব্দের অর্থ শত লক্ষ, অর্থাৎ 100 লক্ষকে আমরা 1 কোটি বলি। সেই অর্থে কোটি শব্দের অর্থ হলো শত লক্ষ এবং অপরদিকে কোটি শব্দের অর্থ হলো কোমর। এরপর 28 দাগের প্রশ্ন, তালপাতার সেপাই বাগধারাটি ব্যবহৃত হয় কোন অর্থে? বাগধারা থেকে কিন্তু প্রশ্ন আসবেই, তাই প্রত্যেকটি বাগধারা ভালো করে যাবে। এখানে বলা হয়েছে তালপাতার সেপাই শব্দটি আমরা বাগধারাটি ব্যবহার করি সাধারণত আমরা শীর্ণকায় ও দুর্বল অর্থে, অর্থাৎ যখন আমরা দেখি আমাদের যে শীর্ণকায় এবং দুর্বল অর্থে যে মানুষগুলো রয়েছে তাদেরকে বোঝানোর জন্য আমরা বলি তালপাতার সেপাই। এরপর রয়েছে 29 দাগের প্রশ্ন, উপকারীর উপকার করে যে তাকে এক কথায় কি বলা হয়? এক কথায় প্রকাশ থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। বামনদেব চক্রবর্তীর বই কিন্তু এই ধরনের প্রশ্নগুলো রয়েছে এবং বেশিরভাগ প্রশ্নই কিন্তু বামনদেব চক্রবর্তীর বই থেকে নেওয়া হয়। তোমরা চাইলে বইটি ফলো করতে পারো, অনেক উপকারে আসবে। এখানে উপকারীর উপকার করে যে এক কথায় প্রকাশ করলে হবে কৃতজ্ঞ, অর্থাৎ যিনি উপকারের উপকার করেন তাকে কৃতজ্ঞ বলা হয়। এরপর 30 দাগের প্রশ্ন, শুদ্ধ শব্দ কোনটি? এখানে কিন্তু আরেকটি শুদ্ধ শব্দ দেওয়া আছে, আর এগুলো কিন্তু সবগুলোই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর, প্রত্যেকটা কিন্তু আগেরবার পরীক্ষায় চলে এসছে। তাই এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে এবং আমরা জানি বিহারে কিন্তু প্রশ্নপত্র রিপিট হয়। এখানে শুদ্ধ অ্যান্সার হবে ম দন্তন দীর্ঘই মূর্ধন্যস্ব দীর্ঘই, অর্থাৎ দুটি হবে দীর্ঘই, রস্বই হবে না। আমরা ব্যাকরণ থেকে 30টি প্রশ্ন আলোচনা করলাম। তবে এই 30টি প্রশ্ন শুধু নয়, এছাড়াও আমরা দেখেছি বিপিএসসি মেন পরীক্ষাতে কিন্তু অনুচ্ছেদ থেকে প্রশ্ন আসবে। আমাদের সেই অনুচ্ছেদগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যদি আমরা অনুচ্ছেদগুলো ভালো করে অভ্যাস করি বা প্র্যাকটিস করি তাহলে কিন্তু প্রশ্নোত্তর করতে সুবিধা হবে, কারণ সেই সময় আমাদের সময়টা কিন্তু অনেকটাই কম থাকে। তাই আগের বছরের প্রশ্নোত্তরগুলো বা নতুন করে অনুচ্ছেদ রচনার যে প্রশ্নগুলো সেখান থেকে কিন্তু ভালো করে প্রশ্নোত্তর সেটগুলো ভালো করে অভ্যাস করে যেতে হবে, তাহলে কিন্তু অনেকটা সুফল পাওয়া যাবে। আজকে আমি প্রিভিয়াস ইয়ারের মোট 30টি ব্যাকরণ থেকে প্রশ্নপত্র আলোচনা করলাম। এরপর ক্লাসে যে সাবজেক্টিভ যেগুলো আমাদের রয়েছে, অর্থাৎ সিলেবাসে যে সমস্ত বিষয়গুলো রয়েছে আমাদের উপন্যাস, ছোট গল্প, প্রবন্ধ, নাটক, সেখান থেকেও কিন্তু প্রশ্নোত্তর আসে এবং সেখান থেকেও কিন্তু আমি প্রশ্নোত্তর নিয়ে আসবো পরের ক্লাসে। আজকের এই ক্লাসে শুধুমাত্র আমরা ব্যাকরণ থেকে আলোচনা করলাম। আজকের এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা খাতায় লিখে রাখবে এবং বারবার প্র্যাকটিস করে যাবে। আজকের এই ক্লাসটি ভালো লাগলে প্রত্যেকেই একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এরপর বিপিএসসি টায়ার 4.0-র জন্য কিন্তু অনেক প্রশ্নোত্তর রয়েছে তোমাদের জন্য। আমি রাজু স্যার কথা দিচ্ছি তোমাদের সঙ্গে সবসময় রয়েছি, পাশে থাকবো। বিপিএসসি 4.0 সবার জীবনে সাফল্য নিয়ে আসুক এই কামনা করি। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।